প্রিয় দর্শক, বিজয় দিবসের শুভেচ্ছা জানাইয়া আজকে আমরার অনুষ্ঠান শুরু করলাম। আজকে আমরা লগে আসেন আমরার বাংলাভিউ স্টুডিওত আসেন আজকে ভবতোষ রায় বর্মন রানাদা, ইউনিট কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর কমান্ডো সিলেট, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক আবার জেলা শিল্পকলা একাডেমির নাটক প্রশিক্ষক। আজকে আমরা জানবো তান কাছ থেকে যুদ্ধকালীন সময়ের যে অভিজ্ঞতাটা আমরা জানবো তান কাছ থেকে। এবং আমরা দেখা গেছে বর্তমানে যে নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু সঠিক ইয়েটা জানেন না, মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা অনেক অনেক দূরই। তো আমরা চেষ্টা করবো যে আজকে আমরা বাংলা ভিউ চ্যানেলের মাধ্যমে আমরা সঠিকটা তারা জানাই দিতাম। তো আজকে আমরা তার লগে এখন যাইমুগি গফসপ। আসসালামু আলাইকুম দাদা। তো আমরা বাংলা ভিউ চ্যানেলে আপনারে স্বাগতম। এবং আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আমরা চাইমু আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধর যে প্রেক্ষাপট ওগুলা নিয়ে একটা আলোচনা। আপনি নিজে মুক্তিযোদ্ধা, কিভাবে আপনি মুক্তিযুদ্ধত গেলা এবং কার প্রেরণা বেশি আসিল এবং তখনকার সময় আপনার বয়স কত আসিল, পরিস্থিতিটা আমরা জানতাম চাইমু আর কি, যদি আমরা লগে একটু শেয়ার করেন আপনি। ধন্যবাদ এবং জয় বাংলা। এটা খুবই, আমরা তো বাংলাদেশ বিশ্বের একটা বিষয় এবং প্রথমে তো আমরা ব্রিটিশের অধীনে আসলাম। 47-এ আমরা আবার পাকিস্তান নামক একটা রাষ্ট্রের নামকরণে আমরা আবার স্বাধীন হয়েছি। কিন্তু এই স্বাধীনতাটাও আমরা কোনো কার্যকর কোনো ভূমিকা নাই। জনগণের প্রতি গণতান্ত্রিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, এমনকি ভাষার যে একটা অধিকার, এটাও আমরা পাইতাম না। এবং এটা দেশ 47-এর পর থেকেও যেহেতু এইসব অধিকার থেকে আমরা বঞ্চিত, এই দেশের মানুষ এই জিনিসটা উপলব্ধি করলো শুরু থেকে। যখনই 1948-এ যখন পাকিস্তানের তখনকার কর্ণধার কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিলা যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হইব উর্দু, এই বিষয়টা এখন স্পষ্ট হয়ে গেল যে তাহলে আমরা যারা বাঙালি, পূর্ব পাকিস্তানে আমরা যারা আছি, আমরা বাঙালি, আমরার মাতৃভাষা বাংলা, এবং যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ এবং এই এত কিছু জানার পরেও যেখানে বাংলারে উপেক্ষা করিয়া, বৃহত্তর জনগোষ্ঠীর ভাষারে উপেক্ষা করিয়া যখন উর্দু দেওয়া হইল, ভাষা সরকার এভাবে ঘোষণা হইল, তখন এই দেশের মানুষ সম্বিত ফিরিয়া পাইল এবং বুঝলো যে 47-এ যে আমরা স্বাধীনতাটা পাইছি এটা তো অর্থহীন এবং এটা আমরা এক ধরনের ধোঁকা দেওয়া। তখনই ধীরে ধীরে আন্দোলন, এইসব আন্দোলনে মহান মহান ব্যক্তিরা অংশগ্রহণ করছেন। কিন্তু এর মধ্যে আজকে আমরা দেখি যে এটার মধ্যে যে মুখ্য ভূমিকা যেটা পালন করছেন, এটা হইল আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে মিটিংও ঘোষণা করা হয়েছিল যে উর্দুই হবে রাষ্ট্রের, পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই মিটিংও সেই মহান নেতা উপস্থিত এবং তখন তাই একজন ছাত্র, তখনই তাই এই কথাটার বিরুদ্ধে সাথে সাথে জানাইছেন, প্রতিরোধ করছেন। এইটা আমরা মানি না। এই যে শুরু, এরপরেও যারা ভারতে আছিল অনেক বাঙালি, তারা ওই জিনিসটা শুনছে, তারাও বিক্ষুব্ধ হয়েছে এবং এইভাবে ভাষারে সামনে রাখিয়া, নিজের সংস্কৃতির সামনে রাখিয়া আন্দোলন জাগতে থাকে। এবং তখনকার সময়ে যারা বিশেষ করে ছাত্র সংগ্রাম পরিষদ, তারপরে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল, মধ্য ডানপন্থী এবং এই ধরনের অনেক দলই এই বিষয়টার প্রতি তারা এই বিষয়টার প্রতি সব একতাবদ্ধ হইল। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে 52-তে এই ভাষার লাগে যখন মিছিল চলছিল, তখন পাকিস্তানি বাহিনী এটারে দমাইয়া দিবার লাগে তারা গুলি চালাই গেল এবং তখন আমরা রফিক বরকত এরা ভাষার শহীদ, তারা শহীদ হইল। এই বিষয়টা তখন একেবারে গ্রামেগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে
গেল গিয়া যে সর্বনাশ, এটা তো মহান ব্যাপার। আসলে তো বাঙালি নিধনের লাগি পাকিস্তানিরা চেষ্টা করে, এই ধরনের একটা বিষয় হইল। তারপরে আরও অনেক কিছু আছে, এই দেশের যে সম্পদ এটা পাকিস্তানে নিয়া এটার উপরে সিল মারিয়া, তখন আমরার দেশও আমরার তৈরি পাট, এই আমরার দেশের তৈরি চা, আমরার চা আমরা অধিক টাকা, মানে এই ধরনের অনেক বৈষম্য চলতে থাকলো। এইটার কারণে এই দেশের মানুষ আরও এই পাকিস্তানের প্রতি অত্যন্ত বিরোধ প্রতিক্রিয়া। যাই হোক, এইটা ঘটনা প্রবাহ দীর্ঘ। অনেক সময় অনেক পাকিস্তানিরা বাঙালিদের, মানে বাঙালিরা কোনো দিন রাষ্ট্রের মালিক আসেন না, এরা কোনো দিন রাজত্ব করছে না, কোনো দিন বাঙালি কোনো রাষ্ট্র আসেন না, এই ধরনের নানান ধরনের ভৌতিক বিভিন্ন ধরনের প্রভাগান্ডা এগুলা চালানি হয়েছে। এবং বড় বড় যারা বুদ্ধিজীবী আসলা তারারে নানাভাবে হয়রানি করা হয়েছে, জেল জুলুম করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। গতকালকে গেল যে 14 ডিসেম্বর, গত পরশুদিন গেল 14 ডিসেম্বরের ঘটনাটা আরও ভয়ঙ্কর। তো যাই হোক, এটা আমি একটু পরে আই যে তখন এই যে আন্দোলনটা শুরু হইল, এই আন্দোলনটা ধীরে 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 সবচেয়ে মানে বিস্ময়কর ব্যাপার যে এই দেশের সাধারণ মানুষ রাজনীতি বিমুখ না। সাধারণ ব্রিটিশের এই প্রায় 200 বছরের এই যে শোষণ, বঞ্চনা এবং পাকিস্তানের শুরু থেকেই যেভাবে বিমাতার সুলভ আচরণ, এইসবের কারণে লেখাপড়া, শিক্ষা, চাকরি এবং এই দেশে কোনো ধরনের শিল্প কারখানা গড়িয়া না ওঠার কারণে এই দেশের মানুষ দিনকে দিন দরিদ্র হইতে থাকলো এবং শিক্ষাটা কি তারা পিছিয়ে নামতে থাকলো। এই বিষয়টা বঙ্গবন্ধু বুঝতে পারছেন। এবং আমি এই বিষয়টার এখানে ইতিটাম নাম চাই এইভাবে যে বঙ্গবন্ধু এই যে 3000 বছরের বাঙালির যে তার স্বপ্ন, প্রতিটা মানুষ জন্মগ্রহণ করে একটা স্বপ্ন নিয়ে। কথাটা হয়তো কেউ একটু হয়তো মানে খুব গূঢ় রহস্য মনে হইব, কিন্তু না, প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে তার জন্ম হয়। তার মায়ের গর্ভ থেকেই সে স্বপ্ন তার জন্ম লাভ করে এবং সে স্বপ্ন নিয়ে ভূমিষ্ঠ হয়। এই স্বপ্নটা বাস্তবায়িত হইতেছে না, তার বয়স 80-90 হওয়ার পর মারা গেছে, কিন্তু তার স্বপ্নই থেকে যায়। এই যে স্বপ্নই রয়েছিল, এই সবটি স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধারণ করতে পারছিল। যে বাঙালি কিতা চায়, এই যে কী চায়, সহজ ব্যাপার ছিল তার লাগি। কীরকম যে তাই তো জানেন, এরা নিজের ভাষায় কথা হইতে চায়, এরা যে জিনিস লেখাপড়া শিখতে চায়, সচেতন হইতে চায়, বিশ্বের মাঝে তার নিজেরে পরিচিত করিয়া তুলতে চায়, তার যে সংস্কৃতি সেই সংস্কৃতি সে করতে চায়, চর্চা করতে চায়, এটারে বিশ্বে এটা পরিচিত। আজকে এটা খুবই একটা মানে খালি বিস্ময়কর না, এটা একটা আশ্চর্যের বিষয় এরকম যে মাত্র এই কয়েক বছরের মাথায় আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে দূরদর্শী, এখানে না বঙ্গবন্ধুর রক্তই তো তার শরীরে প্রবাহিত, আমরা এটা মনে করি। এমনভাবে দূরদর্শিতা হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা কিভাবে পাই এটা সহজ ব্যাপার না, যে এটার পিছনে নিশ্চয়ই কোনো ধরনের একটা দূরদর্শিতা হাসিল, আর না হইলে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ জাতিসংঘ ইউনিসেফের স্বীকৃতি দেন, নিশ্চয়ই এখানে একটা আছে। আমরা শীতল পাঠি, আমরা মঙ্গল শোভাযাত্রা, আমরা বাউল গান, সবগুলো একের পর অতি দ্রুত আমরা বিশ্বের স্বীকৃতি পাই। তো যাই হোক, মুক্তিযুদ্ধের এই যে পটভূমি, এই পটভূমি যখন দেখা গেল যে গণতান্ত্রিক উপায়ে আমরা বঙ্গবন্ধু এইটা মনে মনে এইটাই করছেন যে না, সিদ্ধান্ত এইটা নিচ্ছেন তার সঙ্গী এবং সহ যোদ্ধা যারা, যে আমরা গণতান্ত্রিক উপায়ে অগ্রসর হইতাম হইব এবং অ্যাকর্ডিংলি তাই গণতান্ত্রিক উপায়ে অগ্রসর হয়েছেন এবং 70-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান সরকার বাধ্য হয়েছে বিশ্বের
কাছে তার যাতে সে না কলঙ্কিত না হয়, তখন এই আন্দোলনের চাপে বঙ্গবন্ধু এবং বাঙালিদের আন্দোলনের চাপে নির্বাচন দিতে বাধ্য হয়েছে। এবং খুবই মানে সুখের কথা, আনন্দের কথা যে এই ৭০-এর নির্বাচনে একচ্ছত্রভাবে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। তারপরে এই বিস্ময়কর ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার, গণতান্ত্রিক উপায়ে যেহেতু নির্বাচিত, সুতরাং রাষ্ট্রের দায়িত্ব গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী বিজয়ী দলের হাতে যাইব। এটা বিশ্বের রীতি, হাজার বছরের ব্যাপার, হাজার বছরের। কিন্তু পাকিস্তানিরা চক্রান্ত শুরু করলো যে না কোনোভাবে বাঙালিরা ক্ষমতা দেওয়া যায় না। তারপরেই কিন্তু যখন টাল বাহানা শুরু করলো পাকিস্তান, সেই ইয়া খান সাথে ভুট্টু কিন্তু দ্বিতীয় স্থানে আসিল। ভুট্টু মনে করছে যে এখন কী করা যায়। ভুট্টুর একটা ছিল জুলফিকার আলী ভুট্টু, বেনজির ভুট্টুর পিতা। আমরা মনে করি যে তার একটা আছিল যে ঠিক আছে পাকিস্তান ফুটবল, পাকিস্তান বারোয়া যায় গিয়ে যাক গিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী তো আমি উঠাম, মানে যে ডালো তাই বইসই এই ডাল তাই খাটা আরম্ভ করছে। কিন্তু বঙ্গবন্ধু হয়েছেন আমি এটা তো মানি না। আমি ওই আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে গণতান্ত্রিক উপায়ে, তারে দায়িত্ব দেওয়া হোক। যখন তাল বাহানা শুরু হয়েছে, নানান ধরনের ঠিক আছে বই রাহুল টিভি করি এই করি নানান ধরনের চক্রান্ত শুরু করছে। আমাদের যারা বড় বড় রাজনীতিবিদ তারারে গুম করাবার চেষ্টা করা হয়েছে, তারারে দলে নিবার লাগিয়ে নানান ধরনের অপকৌশল চেষ্টা করা হয়েছে। এইগুলো সব উপেক্ষা করিয়া বঙ্গবন্ধু ৭ই মার্চে রেসকোর্সের ময়দানে ভাষণ দিয়েছেন। সুজা হতে হইল আমরা যাতে আর আমরা যদিও তারা পরাজয় স্বীকার করে, বাট তারপরেও আমরা উঠতে দিত না আর কি। এটা হইছিল তার দায়িত্ব দেওয়া হইত না। তখন ৭ই মার্চের ভাষণ, ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশে মানে বাঙালিরা কোন কারণে যুদ্ধ গেল, বাংলাদেশ খেনে হইল পাকিস্তান থেকে, এইটার সব উত্তর কিন্তু ৭ই মার্চের 18 মিনিটের কয়েক সেকেন্ডের ভাষণে পরিষ্কার। একটু যদি মনোযোগ দিয়ে শোনা যায় তাহলে ৭ই মার্চের ভাষণের পরে আর বাঙালির ইতিহাস জানতে হইতো না যে খেনে যুদ্ধটা আমরা গেলাম। আচ্ছা দাদা, আমি জানতাম চাইমু যে আপনি যে যুদ্ধত গেছেন, মুক্তিযুদ্ধ গেছেন, আপনার ইয়োটা কিতা আছিল তখন বা কার অনুপ্রেরণায় আপনি যুদ্ধত অংশগ্রহণ করলেন? এই যে 47 আমার জন্ম 47-এ, কিন্তু আমি তো ধীরে ধীরে বড় হইতেছি, আমার বয়স হইতেছে, শিশু থাকি কিশোর, কিশোর থাকি যুবক, এই যে লেখাপড়াই সেই পড়ে। আমার পারিবারিক কারণে আমার খুব অল্প বয়সে আমি একটা পেশায় যাইতে হয়েছে। আমি সৌভাগ্যবশত আমি সরকারি চাকরি করলাম। 1967-তে আমি চাকরিতে জয়েন করছি। আমি সরকারি চাকরি করলেও আমার বন্ধুবান্ধব সহপাঠী সবাই কিন্তু অনেকেই রাজনীতির সাথে জড়িত আছিল এবং সবার সাথে আমার একটা যোগাযোগ আছে, খেলার মাঠে হোক আর চায়ের দোকানে হোক। মানে আমি যেহেতু এই দেশেই জন্মেছি এবং এই দেশেই আবহাওয়া জলবায়ুয়ে বড় হয়েছি, এই দেশের রাজনীতির প্রভাব আমার মনে সব কিছুর মধ্যে জড়িত। তো কিন্তু এটা সরকারি একজন কর্মজীবী হিসাবে আমার অনেক সীমাবদ্ধতা আছিল, বাধ্যবাধকতা আছিল। আমি সরাসরি 67-র পর থেকে আমি কোনো রাজনৈতিক কোনো কিছু আমি অংশগ্রহণ করছি না। তবে এর আগে যখন ভাষার আন্দোলন হইতো তখন আমরা অন্যান্য সহপাঠীর সাথে আমরা জিন্দাবাজার পয়েন্টও আমরা কেউ কাছে খালা রঙের খালি, কেউ কাছে সাদা খালি, কেউ কাছে তুলি, এগুলো আমরা রাখতাম। গাড়ি থামাইতাম অনুরোধ করিয়া তার নাম্বার প্লেট ইংরেজিতে আছে, আমরা একজনে খালা খালি দিয়ে এটা মুছে দিতাম, আর আরেকজনে এইটার উপরে সাদা খালি দিয়া নাম্বার দেওয়া হইতো। আর যেটা প্লেট দেখা গেছে যে না এটা খালা, তখন এটারে সাদা করে দেওয়া হইতো দিয়া আবার, মানে এই ধরনের আমরা করতাম। তখন ওর যে ভদ্রলোক যারা গাড়ির মালিক অথবা চালক তারা কিন্তু এটারে খুব খারাপভাবে নিচ্ছে না, তারা ভালোভাবে নিচ্ছে। মানে এইসব অনেক কাজও আসলাম। অর্থাৎ
রাজনৈতিক প্রভাব আমার ভিতরে জাগ্রত আছে। যেহেতু আমি ছোটোবেলা থেকে আমি 1968 থেকে আমি নাটক করি, স্টেজও আমার প্রথম 68। সুতরাং একজন সংস্কৃতিকর্মী এই প্রভাব এই বলয়ে থাকিয়া বার হইয়া যাইবার কোনো পথ নাই। তো যাই হোক, আমি কথা খুব সংক্ষেপ করে যাই। যখন আমি এই দেশে যখন 7ই মার্চের ভাষণ, আমরা সমস্ত জাতি কিন্তু প্রস্তুত। এখন যারা প্রস্তুত হয়েছে তারা অনেক সময় এটা অনুমান করা বা ধারণা করা যায় যে আসলে তারা হাবার মতো প্রস্তুত হয়েছে। কীভাবে হাবার মতো? যে পাকিস্তানের হাতে যে এত বিশাল বিশাল অস্ত্র, আর আমরা কাছে সামান্য লাঠি আর বললাম, আর এই যে গাদা বন্দুক আছে ফাঁকি শিকারের, এইগুলি দিয়ে তো এত বড় একটা প্রশিক্ষিত সৈন্যের সাথে তো পারা সম্ভব না। কিন্তু এই দেশের মানুষের স্বাধীনতার প্রতি এই যে এতদিনের রাজনৈতিকভাবে এবং নানাভাবে যেভাবে শোষণ এবং যেভাবে বঞ্চনা এবং অত্যাচার করা হয়েছে, এই অত্যাচারের কারণে সামনে যে বাঘ না সামনে সিংহ, এইগুলা চিন্তাত না, এইটা চিন্তাই করতে না, যে না মারো, এইটাই বুঝছে। কিন্তু দাদা এখন মনে হয় নি যে আপনার এই প্রজন্মত এখনকার যুগ এই ধরনের পরিস্থিতি যদি হয় তাইলে কীরকম ইয়েটা হইব? আমার এটার মধ্যে বক্তব্য আছে, আমি হতাশ না। আজকের এই যারা এই তরুণ প্রজন্ম, তার প্রতি আমি মোটেও হতাশ না। কারণ মানুষের যখন মানে কোনো কুল থাকে না, তখন যে কোনো একটা জিনিস তার প্রাণ বাঁচাইবার লাগি আশ্রয় বা তার একটা সম্বল সংগ্রহ করে। এই জাতীয় যতই অত্যাচার অভিযোগ বা অনুযোগ যাই তা হোক, কিন্তু আমার মনে হয় তরুণরা কোনো দিনও ফিসলামত নয়। তো যাই হোক, আমি সরকারি চাকুরি হিসাবে যখন কারফিউ শুরু হয়ে গেল, পাকিস্তানিরা বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণে তারা বুঝলো যে আর মনে হয় পারা যেত না, তখন এটারে মানে আবার মানে বুলেটের মাধ্যমে আন্দোলনে থামাই দেওয়া উচিত পাকিস্তানিরা মনে, এবং অ্যাকর্ডিংলি তারা 26 তারিখ 25 তারিখ দিবাগত রাত্রে তারা জাপাইয়া পড়ছে ঘুমন্ত বাঙালির উপরে। ইপিআরের হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার, বিশ্ববিদ্যালয় যেখানে যুবক আছে, এই সব জায়গার মধ্যে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তারা আক্রমণ হল। কিন্তু বঙ্গবন্ধু এটা কিন্তু অনুমান করছেন। 7ই মার্চের ভাষণের পরে তাই সিদ্ধান্ত নিচ্ছেন যে যদি গণতান্ত্রিক উপায়ে তারা ইয়ে করে না, আমার দায়িত্ব না দেয়, তাহলে তারা অগণতান্ত্রিকভাবে সামরিক শাসনে মেরামতি করবো। সুতরাং সামরিক শাসন যখনই করবো তখনই আমার এই জিনিসটা চালান দিব। অর্থাৎ তাই স্বাধীনতা ঘোষণা লেখি আর অ্যাকশন দেয়। আর যেমনে তারা 26 তারিখ বুলেট ব্যবহার করছে, সাথে সাথে এটা প্রচার করে দিয়েছেন যে আমরা স্বাধীনতা চাই অন বিহাফ অফ মানে মানে করি এই সমস্ত বাংলাদেশের প্রত্যন্ত, এবং সাথে সাথে এটা ইপিআর হেডকোয়ার্টারে ফাইলিছে। ইপিআরে পুলিশ বাহিনী এরার উপরে আক্রমণ হয়েছে, তারা সাথে সাথে টেলিপ্রিন্টার এবং ভাবে চতুর্দিকে এই জিনিসটা খবরটা ছড়াই দিয়েছে। ছড়ান দেওয়ার পরে প্রত্যেক বর্ডারে বর্ডারে ইপিআর আসিল, ওখন যেটা বিজিবি, তারা আগে আসিল ভারতের দিকে তার ব্যারেল মানে অস্ত্রের ব্যারেলটা নলটা ভারতের দিকে আসিল। তো আর এই বঙ্গবন্ধুর এই ঘোষণার সাথে সাথে ব্যারেলটা অপোজিট করে উল্টা ঘুরাই দিল, অর্থাৎ দেশের ভিতরে দিয়া। এবং ইপিআরের এইসব যেসব অঞ্চলে অবাঙ্গালি আসিল তারা নিরস্ত্র করে দিল, এবং যারা নিরস্ত্র করতে বাধা দিছে তারা হত্যা, যুদ্ধ শুরু। এখন আমি সরকারি একজন হিসাবে কর্মজীবী হিসাবে আমার তো বাধ্যবাধকতা আসিল, প্রাণ বাঁচানির একটা বিষয় আসিল, এবং তখন প্রাণ বাঁচানির লাগি সবাই শহর টহর এগুলা ত্যাগ করা। এবং এখানে একটা ছোট্ট ঘটনা আছে, যুদ্ধ শুরু হওয়ার পরেই অর্থাৎ 5ই এপ্রিল এই অঞ্চলটা সিলেট শহর মুক্তিবাহিনীর দখলে গেল। অর্থাৎ পাকিস্তানিরা আবার বৃহত্তর আক্রমণের লাগি সব তারা এয়ারপোর্ট জড়ো হইল। তখন আবার তুমুল যুদ্ধ হওয়ার কথা আছে, সম্ভাবনা আছে। মাইকিং হইল শহরে যে এই অঞ্চলে থাকিয়ে আপনারা
যার যার যেসব আছে নিরাপদ আশ্রয়ে আমরা যাই গিয়া, তখন আমরা নিরাপদ আশ্রয় যাইতে তখন আমরা বাধ্য হয়েছি। এরপরে আমি গেছি পরিবারের সাথে সীমান্তে যাওয়ার পরে দেখলাম 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছে। তো সুতরাং আমি যেহেতু সরকারি একজন কর্মজীবী, আমি তো তখন মুক্ত, আমি তো বা স্বাধীন বাংলা আমরা অস্থায়ী সরকারের অধীনে আমি যাইতাম, আমি গেছি গিয়া, অর্থাৎ আমি মুক্ত হয়ে গেছি। ঠিক আছে। এবং আমি প্রশিক্ষণও গেছি গিয়া, প্রশিক্ষণ তাকে শেষে 35 দিনের প্রশিক্ষণ পরে আমি তামাবিল সাব সেক্টর আইয়া জয়েন করছি। আসলে আমরা তো বই পড়িয়া করছি, মানে জানছি আমরা যে প্রজন্ম গেছে বই পড়িয়া যতটুকু জানা গেছে ততটুকু। আপনারা তো চাক্ষুষ দেখছেন, আপনারা নিজেরা আসলা, এর লাগে মানে আপনার কাছ থেকে যে শুনলাম আমার মনে হচ্ছে আমি সারা রাইতেও যদি শুনি আমি খালি শুনতেও থাকবো, এবং আমার ইচ্ছা জাগবো যে আমি আরও জানি। আমরা একটা সীমাবদ্ধতা আছে প্রোগ্রামের, মানে আমরা যে একটা টাইমিংয়ের ব্যাপার, ওটার লাগে হয়তো আমরা আরও জানলাম মনে, আরও কিছু আপনার কাছে ফাইলাম মনে। তো আমার আসলে একটা আছে যে আপনি এই প্রজন্মর লাগে আর কি, যে মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা সঠিক যে ধারণা পাইতে হইলে তারা কিতা করতে হইব। সঠিক ধারণা প্রথমে একটা আগে মনে তার এই একটা বিষয়ে এই ধারণা মানে তার হইতে হইব, সঠিকভাবে এটা নিতে হইব যে যারা আগামীতে এই দেশ পরিচালনা করব, তারা এই দেশের জলবায়ু, এই দেশের ভূমি, এই দেশের ইতিহাস, এই দেশের সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস যদি না জানে, তাহলে যতই সে আগামীতে বড় নেতাও সে কিন্তু দেশ সঠিকভাবে পরিচালনা, সুতরাং সঠিকভাবে পরিচালনা করার স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এই বাঙালির ভূ প্রকৃতি, বাঙালি সমাজের সংস্কৃতি তার জানতই। এর লাগে আমার কথা যে যেন সবাই, ডাক্তার যেমন একজন রোগীর চিকিৎসার আগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সঠিক রোগ নির্ণয় করে, ঠিক এইরকম আগামীতে যারা নেতৃত্ব দিব তারা অবশ্যই এই দেশের এই সব জিনিস রিপোর্টগুলো আগে নিতে, এটা কিন্তু তখন খুঁড়িয়ে যেতে হইব। যারা যুদ্ধকালীন সময়ে আসলা তারা সঠিক ধারণাটা দিয়ে যাইতে হইব, কারণ দেখা গেছে এই পর্যন্ত যারা যুদ্ধ করছেন, যুদ্ধ সময়কালীন আসলা মুক্তিযোদ্ধা যারা, তারা আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে জিরা, নাই হয়ে জিরা। তো আমার মনে হয় ওটাও আমার চাওয়ার যেটা, যে তারা আমরা লাগে কিছু রাখিয়ে যাইতা, আমরা আরও যে আগামী যে প্রজন্ম তারা জানার লাগে, তারা সঠিকটা পাওয়ার লাগে আর কি, তারা লাগে করতাম, মানে সঠিকটা জানাইয়া দিয়া যাইতা, যে মাধ্যমে জানানি যায় ওরকম বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সাক্ষাৎকার এইভাবে। আরেকটা কথা, যেমন মুক্তিযোদ্ধা তো যারা আসলা এখন বর্তমানে তারার মূল্যায়নটা কিতা হইছে নি, যারা যুদ্ধ করছেন এই পর্যন্ত? এটা খুবই একটা জটিল প্রশ্ন। মূল্যায়ন, তারা কিতা সঠিক মূল্যায়ন পাইছেন? সঠিক মূল্যায়ন, মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন, বঙ্গবন্ধুর নির্দেশ এবং দিক নির্দেশনা যেভাবে মুক্তিযোদ্ধারা তার মূল্যায়নটা বারবার, তার মূল্যায়ন পাওয়ার বিষয়টা বারবার বাধাগ্রস্ত হয়েছে রাজনৈতিক কারণে, স্বার্থের কারণে। কারণ এই দেশের মুক্তিযোদ্ধা যারা 71-এ যারা মুক্তিযুদ্ধ করছে, তারা একেবারে না হইলেও 95% যারা ওই যোদ্ধা, অর্থাৎ এরা তো জনযোদ্ধা। এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই, এরা কিন্তু কোনো সুযোগই পাইছে না তার নিজের তৈরি করা স্বাধীনতার পরে, তারপরে তার সংসার সঠিকভাবে পরিচালনা করার কোনো সুযোগই পাইছে না। তো যাই হোক, আমার মনে হয় বারবার যেহেতু এই দেশের কর্ণধার যারা ইতিপূর্বে যারা আসলা, তারা সঠিক মানে না থাকায়, লক্ষ্য উদ্দেশ্য এগুলা সঠিক না থাকায় মুক্তিযোদ্ধারা তার সঠিক যে মূল্যায়ন এটা পাইছে না। তবে অতি সম্প্রতি এই দেশের সাধারণ মানুষ পর্যন্ত এখন মুক্তিযোদ্ধাদের একটা অন্যরকম চোখে দেখে, খুব ভালো নজরে দেখে। এরপরে যেহেতু সরকার, বর্তমান সরকার, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আওয়ার পর থেকে মুক্তিযোদ্ধার দিকে খুবই একটা মানে
আন্তরিকভাবে দেখশুন বা পরিচালনা করেছে। এই কারণে মুক্তিযোদ্ধারা বাধা পাইতেছে। আগে যে মুক্তিযোদ্ধা খুব একটা সহজ, তার পরিবারে যে মূল্যায়ন আসিল আজ থেকে 20 বছর আগে, কিন্তু যেদিন থেকে সে ভাতা পাওয়া শুরু করছে, এই যে মূল্যায়ন পাওয়ার পরে সে পরিবারেও সে মূল্যায়ন পাইছে। ওলে বাবা, আমার বাবার তো এবার আর্থিক একটা সম্বল আছে, মানে খালি অর্থ না, এই যে মূল্যায়নটা, এই ভাতা পাওয়া এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ফলে পরিবার তার এই মুক্তিযোদ্ধার পরিবারে মুক্তিযোদ্ধারে একটা ভালো একটা মানে ইয়ে করছে, মূল্যায়ন দিতেছে দের। তো শুধু দর্শক, আজকে আমরা সময় স্বল্পতার কারণে আমরা শেষ করতে ওর এই অনুষ্ঠানটা। আজকের আমরা বিশেষ অনুষ্ঠান আছিল বিজয় দিবস উপলক্ষে। তো আমরা এখন দাদার কাছ থেকে একটু আমরা দর্শকর লাগি, যেহেতু আপনি আইসেন আমরা এই প্রোগ্রামও, আর তাও আবার বিশেষ একটা অনুষ্ঠান বিজয় দিবস, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু একটা হোক। আমি মুক্তিযোদ্ধা এবং আমি একজন আশাবাদী মানুষ। আমরা কোনো দিন হতাশ আসলাম না এবং কোনো দিন হতাশ হওয়ার কোনো আমরা সুযোগই নেই। বঙ্গবন্ধুর আদর্শে আমরা যুদ্ধে গেছি, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা যুদ্ধে গেছি এবং বঙ্গবন্ধুর সেই নির্দেশ সঠিক থাকার কারণে আমরা মাত্র 7 মাসে আমরা বিজয়ী হয়েছি, 9 মাসে আমরা বিজয়ী হয়েছি। তো যাই হোক, আমার কথা যে এই জাতি পৃথিবীর অন্যতম একটা জাতি। আমরা যদি একটু লক্ষ্য করি দেখবো পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে এই দেশ আইয়া মানুষে বসবাস করছে। কোন কারণে? কারণ এই দেশের ভূপ্রকৃতি অত্যন্ত ফলবান, আবহাওয়া অত্যন্ত সুন্দর। পৃথিবীর অন্যান্য দেশ থেকে আইয়াই কেন লুভে এই দেশ মানুষ আইছে। তো যাই হোক, আমি মনে করি এই সুন্দর দেশটা আগামী প্রজন্ম পৃথিবীর বুকে একটা সবচাইতে উন্নততর জাতি হিসাবে তুলিয়া ধরব, এটা আমরা বিশ্বাস করি, এটাই আমরা প্রার্থনা। ধন্যবাদ দাদা, আপনার বিশেষভাবে ধন্যবাদ আজকে আমরা চ্যানেলে আই আমরা সময় দেওয়ার লাগে। আর শুধু দর্শক, কত সময় আমরা লগে আসলাম আপনারা অশেষ ধন্যবাদ। আর আমরা দাদা আরও আইবা, আমরা আরও আনমু এবং আরও যেগুলো আমরা জানতাম পারছি না তার কাছ থেকে, আরও বহুতটা জানার আছে, জানতাম পারছি না সময় স্বল্পতার কারণে। আগামীতে আমরা আরও জানমু এবং তান্ডে আরও দেখমু, আর আরও নতুন মুখ লইয়া আইমু। আপনারা আমরারে শুভকামনা জানাইবা, আমরার এই প্রোগ্রামটা আরও সুন্দর করার লাগে আমরারে পরামর্শ দিবা, আমরা যাতে আরও আগায় যেতাম পারি। বিজয় দিবসের শুভেচ্ছা জানাইয়া, আর আমরার যে মুক্তিযোদ্ধা হল যারার কারণে আমরা আজকে স্বাধীন, তারার প্রতি শ্রদ্ধা জানাইয়া আজকে আমরা প্রোগ্রামটা ওখানেও শেষ করলাম। খুদা হাফিজ।